আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সারাদিন এত অশান্তির পরও সন্ধ্যাবেলা নাফিজা মাগরিবের নামাজ শেষ করে রান্নাঘরে যায় সবার জন্য পায়েস রান্না করতে। এমন সময় ইমাদ বাড়ি ফিরে আসে। রান্নাঘরে গিয়ে টিফিন বক্স রাখতে গিয়ে দেখে নাফিজা রান্না করছে। ইমাদ তখন একটু গম্ভীর কণ্ঠে বলল, এই যে শুনছেন? নাফিজা ঘোমটার আড়াল থেকে বলল, জি, আমাকে বলছেন। ইমাদ বলল, তো আর কাকে বলবো? এখানে কি আর কেউ আছে? নাফিজা বলল, তাই তো। তো কি বলবেন শুনি? ইমাদ বলল, ইয়ে মানে মজা হয়েছে অনেক, থ্যাঙ্কস। ইমাদ এ বলে চলে যায়। নাফিজা ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। ছেলেটাকে বুঝতেই পারছে না, কখনো ভালো তো কখনো খারাপ, কখনো নরম তো কখনো গরম। এদিকে নিতুকে বাড়ি থেকে বের হতে না দেওয়ায় নিতু নওরিনের ঘরে যায়। গিয়ে দেখে নওরিন আর নাবা দুজনই পড়তে বসেছে। নিতু নওরিনের কাছে গিয়ে বসে বলে, কিরে, সকালবেলা তোরে আলুর পরোটা খাইয়েছে বলে তুই আমি যা বলেছি তোকে সব বলেতে গিয়েছিস ওই মেয়েটাকে? নওরিন তখন মাথা নিচু করে বলল, ওই আন্টিটা তো খারাপ না। তুমি বলেছো ও আমাদের কাছ থেকে আমাদের বাবাইকে কেড়ে নিবে। কই, ওই আন্টি তো এমনটা কিছুই করছে না। নিতু বলল, বাবা নওরিন, সকালে মেয়েটা দুটো আলুর পরোটা তোর জন্য বানিয়েছে বলে তুই নিজের ফুফুকে অবিশ্বাস করলি? নওরিন বলল, না মানে ফুফু, আমি তা বলতে চাইনি, আমি বলতে চেয়েছি। নিতু বলল, থাক বাবা থাক, তোদের ভালো চাই বলেই আমি তোকে সাবধান করেছিলাম, এখন দেখি আমারই ভুল হয়েছে। ওকে ফাইন, আমি তোকে আর কিছুই বলবো না, কিন্তু আমি যেহেতু তোর ফুফু তাই তোকে শেষ একটা কথা বলছি। তোর বাবাকে হাত করার জন্য যে দেখ, মেয়েটা এখন পায়েস বানাচ্ছে, তোর বাবাই এটা খাওয়ার পর মেয়েটাকে বিশ্বাস করবে, আর সেই সুযোগ নিয়ে মেয়েটা তোকে এই বাড়ি থেকে বের করে দিবে। আমি বরং এইসবের বেজালে নেই, যাই বাবা। এই বলে নিতু চলে যেতে চাইলে নওরিন ওর হাতটা শক্ত করে ধরে বলল, তুমি সত্যি কথা বলছো? নিতু বলল, বিশ্বাস না হলে নিজের চোখে গিয়ে দেখ, তোদের কাউকে দিবে না, শুধু তোর বাবাই কি দিবে দেখিস। নওরিন বলল, ফুফু তুমি আমাকে বলে দাও, আমি কি করলে ও আমার বাবাইকে পায়েসটা দিতে পারবে না? নওরিনের কথাটি শুনে নিতুর মুচকি হাসি দিয়ে ভাবতে লাগলো, এবার দেখো তোমার আমি কি হাল করি। এদিকে নাবা নওরিনের হাতটা ধরে কাঁদতে কাঁদতে বলে, আপু, ফুফি পচা, ফুফি পচা। নিতু তখন নওরিনকে বলল, দেখিস নওরিন, এসেছে একদিন না হতেই তোর বোনকে তোর কাছ থেকে কেড়ে নিচ্ছে, তুই তারপরও কিছু করবি না? নওরিন বলল, ফুফু তুমি ওর কথা বাদ দাও, তুমি আমাকে বলো কি করতে হবে। নিতু তখন নওরিনের হাতে এক বোতল তেল আর কলার দুটো খোসা দিয়ে বলল, এই নে, এই তেলটা তোর বাবার দরজার সামনে গিয়ে ঢেলে দিবি, আর তার উপর কলার খোসাটা ফেলে দিয়ে আসবি। নওরিন তখন একটু ভয়ে ভয়ে বলতে লাগলো, এতে ওর কিছু হবে না তো ফুফু? নিতু বলল, আরে কিছু হবে না, ও তো খাবার নিয়ে তোর বাবার কাছেই যাবে। তোর বাবার দরজার সামনে তখন তেলে আর কলার খোসাই উপর পিছলা খাবে, তখন ওর হাত থেকে খাবারটা শুধু পড়ে যাবে, ব্যাস, তোর বাবাইকে আর খাওয়াতে পারবে না। নওরিন বলল, তাহলে আমি এখনই কাজটা করে আসছি। নিতু বলল, যা। নাবা তখন আবার নওরিনকে বলতে লাগলো, আপু, আম্মু ব্যথা পাবে, তুই যাস না। কিন্তু নাবার কথা কি আর নওরিন শুনবে? নিতু যে মেয়েটিকে ভয়ের জগতে পাঠিয়ে দিল, যা দেখে বের হতে হলো তাকে এই কাজটি করতেই হবে। এদিকে নাফিজা পায়েস আর কিছু খাবার নিয়ে ইমাদের ঘরের দিকে যেতে লাগলো। মেয়েটি মনে মনে ভাবতে লাগলো, ওনাকে খাবারটা দিয়ে আসি, মাকে আর নিতুকে নাস্তা দিয়ে আসব, তারপর আমি আমার সোনামণিদের নিজের হাতে খাইয়ে দিব, আর নাবাকে কোলে তুলে নিয়ে একটু আদর করব। মেয়েটি ভাবনার জগৎ থেকে আনন্দে ছিল, কিন্তু বুঝতেই পারলো না তার ভালোবাসার মূলটা কারো কাছেই নেই। যেই মাত্র ইমাদের ঘরের সামনে পা রাখলো অমনি পিছল খেয়ে দেওয়ালের সাথে গিয়ে বাড়ি খেয়ে নাফিজার কপাল ফেটে যায়, সাথে সাথে একটা চিৎকার দিয়ে মেয়েটি মেঝেতে পড়ে যায়। নাফিজার চিৎকারের আওয়াজ শুনে ইমাদ দরজা খুলতেই দেখে নাফিজা নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। নাফিজার এই অবস্থা দেখে ইমাদের মৃত্যুটা চোখের সামনে ভেসে উঠল। মনের ভিতর ভয়ের বাসা বাঁধতে লাগলো, ভাবতে লাগলো, এই মেয়েটিও যদি মৃত্যুর মতো মরে যায়। এদিকে নাফিজার চিৎকারের আওয়াজ শুনে
সালেহা বেগম নিতু ইমাদের ঘরের সামনে এসে দেখে নাফিজা মেঝেতে পড়ে রইছে। সালেহা বিস্মিত হয়ে ইমাদকে জিজ্ঞেস করলো কি হয়েছে ওর। ইমাদ কোনো কথা বলল না। ইমাদ নাফিজার হাতটাকে শক্ত করে ধরে বলল, এই যে শুনছেন, এই যে আপনাকে বলছি। নাফিজার কোনো সারা শব্দ না পাওয়ায় ইমাদ ওকে কোলে করে নিজের ঘরে নিয়ে আসে, অতঃপর বিছানার উপর শুইয়ে দেয়। নিতু তো নাফিজার এই অবস্থা দেখে ভয়ে নিজের রুমে চলে যায়। সালেহা নাফিজার মাথার পাশে বসে কাঁদতে থাকে। এদিকে নওরিনের কানে নাফিজার চিৎকার যেতেই নওরিন ভয়ে কাঁপতে থাকে আর বলে, সরি, আমি তোমাকে ব্যথা দিতে চাইনি। নাবা পাশে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। ইমাদ যেহেতু পেশায় একজন ডক্টর, তাই সে নিজেই নাফিজার ট্রিটমেন্ট করতে শুরু করলো। ড্রয়ার থেকে ফার্স্ট অ্যান্ড বক্সটা বের করে তুলো দিয়ে নাফিজার কপাল রক্তগুলো মুছতে লাগলো, তারপর ব্যান্ডেজ করে দিল। কাগজে কিছু ওষুধের নাম লিখিয়ে সালেহাকে দিয়ে বলল, মা তুমি এটা গিয়ে কদমকে দাও, ও যেন এই ওষুধগুলো নিয়ে আসে। সালেহা তখন ইমাদকে বলল, ও ঠিক হয়ে যাবে তো বাবা? ইমাদ বলতে লাগলো, আমি ওর কিছু হতে দিব না মা, আমি আর কোনো লাশ দেখতে পারবো না। সালেহা অদ্ভুতভাবে ছেলের দিকে চেয়ে রইল। আমার ছেলের এই নরম হৃদয়টা এতদিন কোথায় ছিল? নিজেকে পাষাণ পরিচয় দিয়ে সোডিয়ামের আলোয় একা একাই নিজের কষ্টগুলোর সাথে নিজের বন্ধুত্ব করেছে, অথচ আমি মা হয়ে একবারও বুঝতে পারলাম না। ইমাদ বলল, কি হলো মা, দাঁড়িয়ে আছো কেন? যাও। সালেহা বেগম বলল, হ্যাঁ বাবা যাচ্ছি। সালেহা চলে যাওয়ার পর ইমাদের চোখে জল টপ টপ করতে লাগলো। জ্ঞান যেন বারবার মিতুর কথা মনে পড়ছে তার। এখনো মনে আছে এই ঘরের সামনে মিতু এইভাবে পিছল খেয়ে পড়ে যায়। রক্তাক্ত অবস্থায় ওকে নিয়ে আমি পাগলের মতো হসপিটালে যাই। ডক্টর ওকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার কিছু সময় পর আমাকে বলল, হয় মাকে বাঁচাতে পারবো নয় বাচ্চাকে। কথাটি শোনার সাথে সাথে আমি কোনো কিছু না ভেবেই কোনো সংকোচ ছাড়াই বলে দেই, আমার বাচ্চাকে লাগবে না ডাক্তার, আপনি প্লিজ আমার স্ত্রীকে বাঁচান। কিন্তু মিতু আমাকে ছেড়ে চলে যাওয়ার জন্য ডাক্তারকে হাত দিয়ে ইশারা দিয়ে বুঝিয়ে দেয়, ওর যা কিছু হোক, কিন্তু এই বাচ্চার যেন কোনো কিছু না হয়। ডক্টর বুঝে উঠতে পারলো না সে কি করবে, কিন্তু ডাক্তার সর্বাত্মক চেষ্টা করেছে মিতুকে বাঁচাতে, কিন্তু ভাগ্যের লিখন কি আর বদলানো যায়? চলে গেল সে আমাকে ছেড়ে এই বর্ষার এমন একটি দিনে। এই ভেবে ইমাদ কষ্টে হাতের পাশের ল্যাম্পটা নিজের হাত দিয়ে জোরে বাড়ি দিয়ে তা ভেঙে চুরমার করে দেয়। হাতটা কেটে রক্ত পড়তে থাকে, কিন্তু ছেলেটি একটু বুঝতে পারলো না সে একটি আঘাত পেয়েছে, কেননা মিতু চলে যাওয়ার আঘাতের কাছে এই আঘাত কিছুই না। ইমাদ অন্ধকারের নিচের দিকে মাথা নিচু করে নাফিজার পাশে বসে থাকে। ঘণ্টাখানিক পর নাফিজার জ্ঞান ফিরে। হালকা হালকা চোখ খুলতেই দেখে ইমাদ পাশে বসে রইছে। বাইরে তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঝিরঝির বাতাসে বয়ে চলেছে পোকামাকড়া অজানা শব্দ। আর ঘরে হালকা আলোয় নাফিজা দেখছে ইমাদের চোখের কয়েক ফোঁটা জল গাল বেয়ে মেঝেতে গড়িয়ে পড়েছে। ওর রক্তাক্ত হাত নাফিজার হাতের পাশে। নাফিজা তা দেখে নিজের হাতটাকে ওর হাতের উপর রাখতে ইমাদ মাথা উঁচু করে নাফিজার দিকে তাকিয়ে দেখে ওর জ্ঞান ফিরেছে। মেয়েটি অসহায়ভাবে ইমাদের দিকে চেয়ে রইছে। ইমাদ তখন চোখের জলগুলোকে মুছে নাফিজাকে বলে, এত বড় হয়েছেন, এখনও ঠিকঠাক হাঁটতে পারছেন না, পড়ছেন তো পড়ছেন, আমার ঘরের সামনে এসে পড়তে হলো। আমার জীবনটা আর কত শেষ করবেন? আপনিও কি আমাকে শান্তি দিবেন না? ছোটবেলায় বাবা মা ভালো করে হাঁটতে শিখায়নি? আপনারা মেয়ে মানুষের এই একই সমস্যা, যখন তখন পড়ে যান। নাফিজা তখন ক্ষীণকণ্ঠে ইমাদকে বলে, কি করব বলুন? মেয়ে মানুষ মানেই তো বিয়ে অবধি বাবা মানুষটা শক্ত করে হাতটা ধরে রাখা, বিয়ের পর প্রিয় মানুষটা শক্ত করে হাতটা ধরে রাখা, তাই তারা একা হাঁটতে গেলে হোঁচট খাবেই। আমার কপাল খারাপ, তাই প্রিয় কোনো মানুষ নেই যে হোঁচট খেলে হাতটা শক্ত করে ধরবে। নাফিজার কথা ইমাদ আমতা আমতা করে বলল, কিছু পারেন না পারেন বেশ কথা বলতে, আপনার যদি এখন কিছু একটা হয়ে যেত? নাফিজা বলল, তাতে আপনার কি? ইমাদ বলল, আমার আবার কি, একজন মানুষ হিসাবে তো কষ্ট লাগতোই। এমন সময় সালেহা ঘরে ঢুকে পড়ল ওষুধ নিয়ে। ঘর অন্ধকার দিকে সালেহা বলতে লাগলো, কিরে ইমাদ, এমন ঘর অন্ধকার করে রেখেছিস কেন? এই বলে ঘরের আলো জ্বালাতেই ওনার চোখ পড়ে ইমাদের রক্তাক্ত হাতের দিকে। সালেহা তখন চিৎকার দিয়ে বলে, ও মা, তোর হাতের এই অবস্থা কেন? নাফিজা তখন ইমাদের হাতের দিকে চেয়ে এমন অবস্থা দেখে উঠে বসতে চাইল। ইমাদ বলে, চুপ করে শুয়ে থাকুন, একদম ওঠার চেষ্টা করবেন না। নাফিজা বলল, কিন্তু আপনার হাতের এই অবস্থা কিভাবে? ইমাদ বলল, সেটার কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? সালেহা তখন বলল, কিন্তু আমাকে তো দিতে হবে, এই অবস্থা কেন করলি?
ইমাদ বলল, মা তুমি কি এখন এসব জানবে নাকি আমার হাতটা ব্যান্ডেজ করবে? সালেহা বেগম বলল, হ্যাঁ, তো নিজে কেটে এখন আমাকে ব্যান্ডেজ করতে বলছে। এই বলে সালেহা কাঁদতে কাঁদতে ওর হাতটা ব্যান্ডেজ করলো। এই মাদের এই একই সমস্যা, সন্তানের সামান্য কিছু হলেই শুধু কান্নাকাটি। ইমাদ বলল, আচ্ছা মা, আমার কি এমন হয়েছে যে তুমি কান্নাকাটি করছো? সালেহা বেগম বলল, চুপ কর, একদম কথা বলবি না। এই নিয়ে ওষুধগুলো, একটা পিস্তল খেয়ে পড়ে আছে, আরেকটা হাত কেটে কাহিনী শুরু করছে। পাগল হয়ে গেছিস তোরা দুজন, আমার না কাঁদিয়ে ছাড়বি না। এই বলে সালেহা চলে গেল। সালেহা চলে যেতে ইমাদ নাফিজাকে বলল, এই সব কিছুর জন্য আপনি দায়ী। নাফিজা বলল, যাক বাবা, আমি আবার কি করলাম? ইমাদ বলল, আপনাকে কেউ বলেছে আমার ঘরের সামনে এসে পড়তে? নাফিজা বলল, আমি কি আর ইচ্ছে করে পড়েছি? ইমাদ তখন নাফিজাকে ধমক দিয়ে বলল, চুপ থাকুন, আমি একজন ডক্টর, অতএব আমি যা বলবো আপনাকে চুপচাপ শুনতে হবে। একটা কথাও মাটিতে পড়তে দেয় না। নাফিজা বলল, আচ্ছা মাটিতে কথা আবার কি করে পড়ে? ইমাদ বলল, আবার? নাফিজা বলল, ওকে আর কথা বলবো না, এই হলাম চুপ। হ্যাঁ, চুপ করে থাকুন। মা তো রাগ করেছে, এখন আর এই ঘরের সামনেও আসবে না, তাই আমাকেও আপনার জন্য খাবার আনতে নিচে যেতে হবে। যত সব। নাফিজা বলল, শুনুন, একটা কথা ছিল। ইমাদ বলল, আবার? আপনার কানে কি কথা যায় না? নাফিজা বলল, এই কথা বলার পর আমি আর কথা বলবো না। ইমাদ বলল, সত্যি? নাফিজা বলল, হুম। ইমাদ বলল, বলুন তাহলে শুনি। নাফিজা বলল, আসলে আমি এখন কেন খাবার খাবো? ইমাদ বলল, কারণ আপনাকে ওষুধ খাওয়ানো হবে, তাই। আর কিছু? নাফিজা বলল, না। ইমাদ বলল, তাহলে চুপচাপ থাকুন, আর যদি কথা বলছেন কিংবা মুখ খুলছেন তো। এনিওয়ে, আমি নিচ থেকে আসছি। কিছুক্ষণ পর ইমাদ খাবার নিয়ে উপরে এসে নাফিজার পাশে বসতে গিয়েই নাফিজাকে বলতে লাগলো, আচ্ছা, আমার ঘরের সামনে তেল, কলার খোসা এগুলো আবার আসলো কোথা থেকে? সাথে পায়েস, পানির গ্লাস, বাটি পড়ে আছে, সে তো বুঝলাম আপনি এনেছেন, কিন্তু কলা না কলার খোসা তো আপনি আনেননি, সেটা কোথা থেকে আসলো? আমি তো এখন পিস্তল খেয়ে পড়তে গিয়েছিলাম, পরে বুয়াকে বলে আসলাম এগুলো পরিষ্কার করতে। এই বলে ইমাদ চুপ হয়ে গেল। একটু রেগে নাফিজার কাছে গিয়ে বলতে লাগলো, আপনি কি আমাকে পাগল ভেবেছেন? নাফিজা মাথা নেড়ে বলল, না। ইমাদ বলল, আজীব তো আপনি, এই আপনি কি বোবা? নাফিজা মাথা নেড়ে হ্যাঁ বলল। ইমাদ বলল, মানি, এই তো দিব্যি কথা বলছিলেন, আর এখন বোবা হয়ে গেলেন? নাফিজা তখন ইমাদকে ইশারা দিয়ে বলল, আপনি তো আমাকে চুপ থাকতে বলেছেন। ইমাদ তখন নাফিজার দিকে দু হাত তুলে বলতে লাগলো, আমার ভুল হয়ে গেছে, দয়া করে আমায় মাফ করুন, আর এই খাবারগুলো খান আর ওষুধ খেয়ে আমাকে উদ্ধার করুন।